তাবলিগ অনুসারীদের একটি বৃহত্তম সমাবেশ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, যা বিশ্ব ইজতেমা নামে পরিচিত। প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, বন্দর, শহর থেকে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের দিনদার মুসলমান বিশ্ব ইজতেমায় অংশ নেন। পুরো বিশ্বের মধ্যে এই ইজতেমা পবিত্র হজের পরে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জামায়াত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দেশ থাকতে বাংলাদেশে কেন অনুষ্ঠিত হয় এত বড় জামায়াত? এই জামায়াত বাংলাদেশে কিভাবে শুরু হলো? চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। মৌলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইয়ের হাত ধরে বাংলাদেশে তাবলিগে জামাতের গোড়াপত্তন শুরু হয় 1944 সালে। সে বছর হতে প্রতি বছর বাংলাদেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন এই বিশ্ব ইজতেমা। এখানে পৃথিবীব্যাপী আগামী বছরের মেহনতের রোডম্যাপ গ্রহণ করা হয়। ইজতেমায় অংশ নেন বিভিন্ন জনপদের মুরব্বী ও দায়িত্বশীলগণ। কাজের বিগত বছরের পর্যালোচনা, আগামী বছরের পরিকল্পনা, সাথীদের মজবুত হওয়া, নিজ নিজ এলাকায় কাজ সৃষ্টি করা, দৈনিক দাওয়াত, কিতাব তালিম সহ 5 কাজ চালু করা। এছাড়াও খ্রিস্টান প্রধান দেশগুলোতে দাওয়াতের পন্থা নির্ণয়, সম্ভাব্যতা যাচাই, কাজের ধরন, মেহনতে বিকল্প পন্থা ব্যবহার সহ আশা পরিকল্পনা বাস্তবায়নে চমৎকার সব ইশতেহার ঘোষিত হয় বিশ্ব ইজতেমার মেম্বার হতে। তুরাগ তীরের এই ক্ষুদ্র স্থানটি কোটি কোটি মানুষের হাত ধরে আলোক বিভাগ ছড়িয়ে দেয় বিশ্বময়। ইতিহাসের আলোকধারায় এই তাবলিগ জামাতের উদ্ভাবনের সূচনা করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে তার প্রিয় বান্দারা স্থান, কাল, পাত্রভেদে এই কাজের আঞ্চলিক, সেক্টর ভিত্তিক, মানুষভিত্তিক কাজের বিভিন্ন রূপায়ণ করেন। সেই ধারাবাহিকতায় মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই 1910 সালে সাধারণ তুলনামূলক ধর্মীয় জ্ঞানশূন্য এমন মানুষদের দিনের ফরজিয়াত আমলে আনার দাওয়াত দেন। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ছিলেন দেওবন্দের ছাত্র। জ্ঞানে গুণে ইলমে আমলে পরিপক্ক আলেম ছিলেন। 1910 সালে আজকের কাজের মতো এত সুশৃঙ্খল ছিল না তখনকার তাবলিগ। কাজ করতে করতে পরের 15-16 বছরের মাথায় সুন্দর কাঠামো বা স্ট্রাকচার গঠিত হয়, তবে লিখিত সাংবিধানিক কোনো আকারে নয়, বরং মুখে মুখে শুনে শুনে আমলে এনে কাজে সুন্দর রূপ এবং আকর্ষণীয় সম্মতাবোধ সৃষ্টি হয়। ভারতের সাহারানপুরে অত্যন্ত দুর্বল অবস্থায় তাবলিগে জামাতের বীজ অঙ্কুরিত হয় এবং তা পল্লবে ছড়িয়ে আজ বিশ্বব্যাপী বিস্তৃত বিশাল মহিরুহ। বিশ্বে এমন কোনো দেশ হয়তো পাওয়া যাবে না যেখানে মানুষ আছে অথচ তাবলিগ আন্দোলনের কাজ নেই। ভারতবর্ষে মুসলমানদের ইতিহাসের এক ক্রান্তিকালে তাবলিগ জামাতের শুভ সূচনা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ পার্শ্বস্থ এক নীরব অঞ্চল মেওয়াত চারিত্রিক বিপর্যস্ত, ধর্মকর্মহীন নামমাত্র মুসলমান জনগোষ্ঠীকে ইসলামের মৌলিক বিশ্বাস, ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন ও কালেমার মর্ম শিক্ষাদান এবং গোমরাহির কবল থেকে মুক্ত করার লক্ষ্যে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তাবলিগ জামাতের কার্যক্রম শুরু করেন। মেওয়াতিদের মাঝে আরব জাহেলিয়াতের ছড়াছড়ি অনুভব করে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই সংস্কারের উদ্যোগ নেন এবং তাদের নৈতিক অবস্থার পরিবর্তনে দৃঢ় সংকল্পবদ্ধ হন। সেখানকার শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষাদানের জন্য সেখানে তিনি কয়েকটি মক্তব প্রতিষ্ঠা করেন। মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই অনুধাবন করেন যে সমাজের বৃহত্তর অংশে ইসলামের সমাজের মৌলিক বিশ্বাস দৃঢ়করণ ও তার বাস্তব অনুশীলন না হলে পরিবর্তন আনা সম্ভব নয় এবং সাধারণ মানুষের জীবনে দিন না আসলে কিছুই ঠিকমতো হতে পারে না। 1345 হিজরিতে হজ থেকে ফিরে এসে তিনি তাবলিগে দাওয়াত শুরু করেন। জনসাধারণের মাঝে দাওয়াত দিতে লাগলেন কালেমা ও নামাজের। লোকজনকে তাবলিগ জামাত বানিয়ে বিভিন্ন এলাকায় বের হওয়ার দাওয়াত দিলেন। মেওয়াতে কয়েক বছর এই পদ্ধতিতেই কাজ অব্যাহত ছিল। 1352 হিজরিতে হজ পালনের পর ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তিনি বুঝতে পারলেন গরিব মেওয়াতি কৃষকের পক্ষে দিন শেখার সময় বের করা কষ্টকর। তাই তিনি একমাত্র উপায় হিসেবে তাদের ছোট ছোট জামায়াত আকারে ইলমি ও দিনী মার্কাজগুলোতে গিয়ে সময় কাটানোর জন্য উদ্বুদ্ধ করেন। মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইয়ের জীবদ্দশাতেই বার্ষিক ইজতেমা অনুষ্ঠানের কাজ শুরু হয়। উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ও উপমহাদেশের বাইরেও নানা দেশে তাবলিগের কাজ বিস্তৃত করার উদ্যোগ মৌলানা নিজেই গ্রহণ করেন। তার নির্দেশে উপমহাদেশের বড় বড় শহরে তাবলিগের জামাত সফর শুরু করে। এরপর থেকে প্রায় 55 বছর যাবৎ ঢাকার টঙ্গীতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এর আগে ঢাকার কাকরাইল মসজিদ সংলগ্ন রমনা উদ্যানের একাংশে অনুষ্ঠিত হয়েছিল ইজতেমা। ইজতেমার ইতিহাস ঘেটে দেখা যায় বাংলাদেশে ইজতেমা অনুষ্ঠানের প্রায় 3 থেকে 4 যুগ পূর্বে ভারতের মাহারানপুরে সে এলাকায় এই মহতি কাজের শুরু হয়। ইজতেমার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারিত ছিল না। এ কাজের জন্মভূমি ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের মেওয়াতে একাধিকবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। কাজের গতি, কাজের সাথীদের উপস্থিতি,
ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার পূর্বে অনুষ্ঠিত হওয়ার স্থান বলা যেত না। 3 দিন থাকা, খাওয়া, রান্নাবান্না, গোসল এবং অন্যান্য কাজ একটি জটিল বিষয়। তাই স্থান নির্ধারণ নিয়ে মুরব্বীদের সমস্যা পোহাতে হতো। ইতিহাসে পাওয়া যায়, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন মানুষের কাছে ধর্মীয় প্রচার শুরু করেন তখন তেমন কোনো সাড়া মেলেনি। তাই তিনি অভিনব এক কৌশল অবলম্বন করেন। তিনি আশেপাশের দিনমজুর শ্রমিক কৃষকদেরকে ডেকে এনে সকাল থেকে বিকেল পর্যন্ত রেখে দুবেলা খাবার দিতেন নিজ খরচে এবং তাদেরকে নামাজ শিক্ষা দিতেন, নামাজের সূরা শিখাতেন, ধর্মীয় বিধিনিষেধ পর্যালোচনা করতেন। অবশেষে বিদায়বেলা তাদের প্রত্যেককে মজুরি তথা পারিশ্রমিক দিয়ে দিতেন। এই পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ হল। অল্প সময়ের ব্যবধানেই তারা নামাজের আন্দোলনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হতে শুরু করল। জনগণ নিজেরাই নিজ অর্থ ব্যয় করে ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের পদাঙ্ক অনুসরণ করে দাওয়াতি কার্যক্রম চালাতে থাকেন। এই পর্যায়ে তা বাংলাদেশেও চলে আসে। বাংলাদেশের প্রথম দিকের ইজতেমাগুলো অনুষ্ঠিত হয়েছে ঢাকার কাকরাইল মসজিদে 1954 সালে। এটাই বাংলাদেশের প্রথম ইজতেমা। 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং পরে 1965 সালে টঙ্গীর তুরাগপাড়ে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন থেকে এগোতে এগোতে আজকের টঙ্গীতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। আর আজকে সেই ইজতেমায় অংশগ্রহণ করে বিশ্বের 100টিরও বেশি দেশের জনগণ। শিল্পনগরীতে স্থায়ীভাবে ইজতেমা স্থানান্তরিত করা হয় 1966 সালে। আর সে বছর থেকেই তাবলিগ জামাতের এই মহাসম্মেলন বিশ্ব ইজতেমার নামে খ্যাতি অর্জন করে। মুসলিম উম্মার সর্ববৃহত্তর সম্মেলন হজে যেমন বিশ্বে এক প্রান্ত থেকে অপর প্রান্তের মুসলমানদের সম্প্রীতি, সৌহার্দ্য আর ঐক্যের প্রেরণার অভাবনীয় নজির দেখা যায়, আজকে বাংলাদেশের বিশ্ব ইজতেমাতেও দেখা যায় মুসলিম ঐক্যের এক অপূর্ব মিলন মেলা। এ যে ইমানের মিলন মেলা, দ্বীনি শিখার মেলা। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী। বর্তমানে বছরে 2 পর্বে মোট 6 দিন। কিন্তু টঙ্গীতে আমেজ থাকে মাসখানেক। ইজতেমার প্রস্তুতি 3-4 মাস আগে থেকে শুরু হয়ে যায় আর ঠিক ইজতেমার আগে সম্পন্ন হয়ে যায়। সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইসলামী আন্দোলন বলা যায় তাবলিগের এই নীরব কার্যক্রমকে। পৃথিবীর 6টি মহাদেশের কোটি কোটি মুসলমান এই আন্দোলনে শ্রম, সময় ও অর্থ সম্পদ ব্যয় করে স্বতঃস্ফূর্ততার সঙ্গে। জানলে অবাক হবেন, ইজতেমা নিয়ন্ত্রণকারী তাবলিগ জামাতের কোনো সংবিধান নেই, অলিখিত সংবিধানও নেই, লিখিত আইন, বিধিবিধান ও উপবিধি বলে কিছুই নেই। সব বিষয় নির্ধারণ, চালিত এবং গৃহীত হয় মাসোয়ারার ভিত্তিতে। তারপরেও এই আন্দোলন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সুশৃঙ্খল আন্দোলন। তাবলিগ জামাতের একটি কেন্দ্রীয় কমিটি আছে। এটিকে বলা হয় মজলিস-এ শুরা। এই কেন্দ্রীয় কমিটির কোনো আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয় না। 21 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছাড়াও বহু ব্যক্তি এই কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন। তাবলিগে যারা অপেক্ষাকৃত বেশি সময় লাগিয়েছে তারাই এই কমিটির আলোচনায় কথাবার্তা বলেন। তাবলিগ আন্দোলনে ক্ষমতা বা পদমর্যাদার কোনো প্রতিযোগিতা নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই, নেতৃত্বের কোন্দল নেই, তাই ষড়যন্ত্রও নেই। তাবলিগ অনুসারীরা তাদের আমিরকে সম্বোধন করেন হযরত জি বলে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কোনো চাঁদা বা অনুদান কারো কাছ থেকে চাওয়া হয় না। স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্ত হয়ে এই সম্মেলনে ব্যয়ভার বহন করে থাকেন। তাবলিগে অংশগ্রহণকারী প্রকৌশলীগণ প্যান্ডেলের একটি নকশা তৈরি করে দেন। বিভিন্ন কলকারখানা, মিল, ফ্যাক্টরি থেকে আসে জনবল এবং রড ও সিআই শিট। তারা সামিয়ানার চট নিয়ে আসে নিজ উদ্যোগী। কে কি জিনিস নিয়ে আসে তা যারা নিয়ে আসে তারাই রাখে। ইজতেমা শেষ হওয়ার পর তারা স্ব জিনিসপত্র খুলে নিয়ে যান। তাবলিগি কার্যক্রম ও বিশ্ব ইজতেমার কোনো প্রেস রিলিজ, প্রকাশনা ও প্রচার শাখা নেই। বিশ্ব ইজতেমা কোন তারিখে অনুষ্ঠিত হবে তা উল্লেখ করে কোনো প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করা হয় না, কোনো লিফলেট, প্রচারপত্র ছাপানো হয় না। তবুও লাখ লাখ মানুষ নির্দিষ্ট সময়ের আগেই মাঠে সমবেত হন। ইজতেমা ময়দানের লাখো জনতার উদ্দেশ্যে কে বক্তব্য রাখছেন তার নাম ঘোষণা করা হয় না। ধারণা করা হয় 25,000 বিদেশি মেহমান অংশ নিচ্ছেন এবারের ইজতেমায়। এবারের প্রথম পর্বের ইজতেমায় যেসব দেশ অংশগ্রহণ করবে সেগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ভারত, পাকিস্তান, সুইডেন, থাইল্যান্ড, ফিলিপাইন, নরওয়ে, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, শ্রীলঙ্কা, কাতার, ইরান, কুয়েত, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, বেলজিয়াম এবং অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশের ধর্মপ্রাণ মুসলিম। এইসব মেহমানদের অধিকাংশই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে ময়দানের আন্তর্জাতিক নিবাসে অবস্থান করবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে যে এত বড় আয়োজন হয় তা পুরো বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। এই ইজতেমার মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবেও লাভবান হচ্ছে। আপনি কি কখনো বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন ইজতেমা সম্পর্কে
আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে বিশ্ব ইজতেমার ইতিহাস সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দিন। আরও এমন বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।